আমরা তাহলে আমাদের গত ক্লাসে তো আমরা একটু তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কথাবার্তা বলেছিলাম। আজকে থেকে আমরা আসলে আমাদের যে কোর্স ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এই কোর্সটার মানে পড়ালেখা শুরু করতে চাচ্ছি। তোমরা তো আমাকে শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শোনা জি স্যার, শোনা যায়। তো আমরা এইটা এখন আছি থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার 2020। সেইখান থেকে আমরা কোর্সটা শুরু করতে চাচ্ছি। তোমাদেরকে আমি একটু বলি, সাথে তোমাদের সাথে কমিউনিকেট করার জন্য আমি এর আগে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন ইমেল অ্যাড্রেস ইউজ করেছি, বুঝতে পারছো? তো এখন থেকে এই কোর্সটার জন্য পুরা সেমিস্টার জুড়ে আমার সাথে যে যে কোনো কমিউনিকেশনের জন্য, বা আমি তোমাদের সাথে যখন কমিউনিকেট করব, আমি এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করব। তোমাদের এই স্লাইডের প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে, দেখো azad.tripoli.du@gmail.com। সো তোমরা এই কোর্সের ব্যাপারে কোনো কিছু আমাকে ইমেল করতে চাইলে এই এই ইমেল অ্যাড্রেসে তোমরা আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারো। বা আমি তোমাদেরকে প্রত্যেক ক্লাসের আগে যে সমস্ত ইনফরমেশন দেই বা লেকচার শিট দেই, সেটার জন্য আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সবকিছু আগের মতোই চলবে, তবে এই ইমেল অ্যাড্রেসটা আমি এখন তোমাদেরকে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস হিসেবে ইউজ করব। আর আমার ফোন নাম্বার, যেটা তোমরা তো জানোই, এর আগের সেমিস্টার আমি ক্লাস নিয়েছি, সেম ফোন নাম্বার তো আর চেঞ্জ করবো না, সেই সেম ফোন নাম্বার ইউজ করবো আর কি। তো আজকে আমরা একটু শুরু করে দিতে চাচ্ছি আমাদের এই নিয়ে একেবারে বেসিক। হ্যাঁ, বলো। স্যার আসলে হচ্ছে লাস্ট দিন অ্যাসাইনমেন্ট আমাদের দুজনেরটা পাননি বলেছিলেন স্যার, ওটা কি আবার ফরওয়ার্ড করেছিলাম, ওটা কি পেয়েছেন? আমি কেন জানি না 758টা পাইনি। 758, তোমার রুল কি 758? জি স্যার। তুমি আমাকে এই ইমেল অ্যাড্রেসে আবার পাঠিয়ে দিবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আমি যে 710 বলতেছিলাম, সাইদ আহমেদ বিন নজরুল। স্যার আমারটা কি পাইছেন? তোমারটা পেয়েছি স্যার। আমি তো হচ্ছে স্যার যেদিন মানে হচ্ছে লাস্ট দিনও আমি আবার ফরওয়ার্ড করেছি, কিন্তু আমি মানে আমি বুঝছি না আমার মেল কি স্প্যামে চলে যাচ্ছে কিনা আমি বুঝছি না স্যার। আচ্ছা, আমি স্প্যামেও দেখবো, তুমি আরেকবারও একটু ফরওয়ার্ড করে দিতে পারো এই ইমেল অ্যাড্রেসে azad.tripoli.du@gmail.com। এটাতেই দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আরেকবার আমাকে ইমেল করো। হ্যাঁ, ইমেল করে আমি ক্লাস শেষ হলে ইমেল চেক করব। তুমি আমার সাথে সন্ধ্যার পরে 8টার দিকে যোগাযোগ করতে পারো যে আমি পেয়েছি কিনা। ঠিক আছে? আচ্ছা স্যার। দেখো, আমরা তাহলে আমাদের কোর্সে একটু শুরু করে দিতে চাই। যেরকম তোমরা জানো, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি যেরকম তোমরা আছো, তোমাদের ইয়ার থেকে কি ইন কোর্সে 70%, ইন কোর্সে 30% শুরু হলো নাকি? হ্যালো। জি স্যার, আমাদের বেলা থেকে স্যার ফাইনালে 70, ইন কোর্সে 30। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আমি তোমাদেরকে দিচ্ছি। তোমাদের যেরকম মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, অ্যাটেন্ডেন্স 5%। অ্যাটেন্ডেন্স 5% এর কি কি রুলস তোমরা জানো? কত 90% অ্যাভাব হলে 5 হবে, 60% লেস হলে পরীক্ষা দেওয়া যায় না। এই রুলস গুলা তো এগুলা আমাদের সিলেবাস বুকে দিয়ে দেওয়া আছে, এগুলা ফিক্সড রুলস। তবু আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাচ্ছি, তোমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে অ্যাসাইনমেন্টে 5% মার্কস রয়েছে, মানে 5 মার্কস। এই অ্যাসাইনমেন্ট আমি সাধারণত নর্মাল সিচুয়েশনে 2টা অ্যাসাইনমেন্ট দিতাম, এবং আমি তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছি, অ্যাসাইনমেন্ট গুলো আসলে ওয়ান কাইন্ড অফ প্রিপারেশন নেওয়ার জন্য এগুলা তোমাদেরকে হেল্প করে। ইন কোর্স এক্সাম বলো বা ফাইনাল এক্সাম বলো, সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়া যায় অ্যাসাইনমেন্ট গুলো যদি তুমি কমপ্লিট করতে পারো। সেরকম দুটো অ্যাসাইনমেন্টের কথা বলে দেওয়া আছে, দেখি পরিস্থিতি অনুযায়ী দুটো দিতে পারি বা একটাও দিতে পারি, সেটা চিন্তা করব। আমি চেষ্টা করব দুটো অ্যাসাইনমেন্টই দিতে। আচ্ছা, ইন কোর্স এক্সাম যেটা রিটেন এক্সাম হয়, সেটা 20 মার্কস থাকবে, যেটা আমরা নর্মাল সিচুয়েশনে সাধারণত সেমিস্টারের মাঝামাঝি কোনো একটা সময়ে আমাদের ডিপার্টমেন্টের সব ইয়ার গুলার একসাথে নিতাম আর কি, মানে সব কোর্সের কোনো একটা, তোমরা জানো ইন কোর্স উইক বলতে একটা উইক আমরা ডিক্লেয়ার করি যেখানে আমরা ইন কোর্স এক্সাম গুলা নিতাম। এইবার যেহেতু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, সুতরাং এটা কিভাবে ম্যানেজ করব সেটা আরেকটু পরে, এখনো তো আমরা মাত্র সেমিস্টার শুরু করছি, এখনই আসলে এটা আমি তোমাকে বলতে পারছি না, কোনো একটা ফর্মে নেওয়া হবে। ঠিক আছে? আর ফাইনাল এক্সাম যেমন হয় তেমন হবে।
ফাইনাল এক্সামে 70% মার্কস থাকে। আমরা তোমাদেরকে ফাইনাল এক্সামে 7 সেট কোশ্চেন অফার করি, সেখান থেকে তোমাদেরকে 5 সেট আনসার করতে হবে। 5 সেটের জন্য 5 × 14 70 এরকম ভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে, যেরকম কোশ্চেন থাকে তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে আসছো। এই হচ্ছে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি। A+ কততে পাই এগুলা তোমাদের সিলেবাস বুকে সুন্দর করে দেওয়া আছে। এগুলা ফিক্সড রুলস, ঢাকা ইউনিভার্সিটির যে রুলস আছে সবার জন্য সেম রুলস, সেই রুলস অনুযায়ী তোমাদের গ্রেডিং করা হবে। আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে আর তোমাদের কোনো কোশ্চেন নাই, নাকি আছে? না স্যার। আচ্ছা, আমরা একটু আমাদের কোর্সের কোর্স কন্টেন্টের দিকে যেতে চাচ্ছি। আসলে কোর্সে তুমি সিলেবাস বুক তোমাদের কাছে থাকবে হয়তোবা। সিলেবাস বুকের ডিটেলস একটা মানে টাইটেলের আন্ডারে কি কি সাব টাইটেল আছে সেগুলো ডিটেল দিয়ে দেওয়া আছে। তবে আমি আমার এই কোর্সের যে টপিকগুলো পড়াবো সেগুলোকে মোটামুটি আমি এইভাবে ভাগ করেছি। বিষয়টা এমন না যে প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা স্লাইড মানে পিপিটি ফাইল হবে। কোনো দুইটা টপিক মার্চ করে একটা পিপিটি ফাইলও হতে পারে, নানান রকম হতে পারে। তবে মেইনলি আমরা যে বিষয়গুলো আমরা এখানে আমরা কভার করতে চাচ্ছি সেগুলা প্রথমে আমরা বলতে চাচ্ছি একটু ইন্ট্রোডাকশন টু সিগন্যাল সিস্টেমস এন্ড সিগন্যাল প্রসেসিং। এই টপিকের আন্ডারে আসলে আমরা একটু বুঝবো যে কেন আমরা ডিএসপি করতে চাচ্ছি, ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর কি কি অ্যাডভান্টেজেস আছে, এগুলো আমরা কি ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করতে কিভাবে ইউজ করি, কিছু লিমিটেশন মানে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ এইসব আমরা অল্প একটু করে আজকের ক্লাসে পড়বো। আচ্ছা, এরপরে আমরা একটু ডিটেল পড়ালেখা শুরু করব। যেমন প্রথমে শুরু করতে চাচ্ছি এডিসি। তোমরা জানো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আমরা ডিএসপি যেহেতু পড়ছি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের অনেক সিগন্যালই আছে যেগুলো অ্যানালগ সিগন্যাল। সেই অ্যানালগ সিগন্যালগুলোকে যদি আমি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই তাহলে একটা কনভার্টার লাগবে, সেটাকে আমরা বলতেছি এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এর সাথে আমরা আরেকটা ডিএসি পড়বো, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আচ্ছা, আমরা ডিএসপি পড়ছি, তোমার মনে হতে পারে যে এডিসি করব, ঠিক আছে, কারণ আমাদের অনেক সিগন্যাল অ্যানালগ সিগন্যাল থাকবে মানে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সেগুলাকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করার জন্য এডিসির দরকার পড়ে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সিগন্যালের ইনপুট যদি মানে এটা একটা কনভার্টার হিসেবে দেখতে পারো, যার ইনপুট হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আউটপুট পাওয়া যাবে ডিসক্রিট টাইম সিগন্যাল। সো এডিসি তো তোমার লাগবেই, কারণ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মোস্ট অফ দ্য সিগন্যাল হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, এর সাথে আমরা ডিএসি যেটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার তো পড়বো। এইটার পারপাসটা হচ্ছে আমি একটু তোমাদেরকে একটু বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি স্যার, ক্লিয়ার আছে। আমরা প্র্যাকটিক্যাল লাইফে সাধারণত যেটা করি, আমার কোনো একটা সিগন্যাল যদি অ্যানালগ সিগন্যাল হয়, সেই অ্যানালগ সিগন্যালের উপর কোনো না কোনো ধরনের প্রসেসিং অ্যাপ্লাই করি। প্রসেসিং মানে হচ্ছে আমরা সিগন্যালটাকে মডিফাই করি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেরকম আমরা সিস্টেম হিসেবে যেরকম দেখি, একটা সিস্টেমের ইনপুটে একটা সিগন্যাল দিলে আর আউটপুটে অন্য আর একটা সিগন্যাল পাই, সেই অন্য আর একটা সিগন্যাল কিরকম সিগন্যাল, সেটা আমার যেরকম সিগন্যাল প্রয়োজন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সিস্টেমটাকে ডিজাইন করি যাতে ইনপুট সিগন্যালকে মডিফাই করে আউটপুটে আমার জন্য একটা সুইটেবল সিগন্যাল দিতে পারে। এরকম কোনো কিছুকে তো আমরা সিস্টেম বলি। আচ্ছা, এই ডিজিটাল প্রসেসিং ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, বা যে এই প্রসেসিংটা পারফর্ম করে তাকে আমরা বলতে পারি ডিজিটাল সিগন্যাল প্রসেসর। আচ্ছা, এর কাজ হচ্ছে কোনো সিগন্যালকে প্রসেস করা মানে হচ্ছে মডিফাই করা। কিভাবে মডিফাই করবে, কি মডিফাই করবে, সেটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে আউটপুটে কোনো একটা সিগন্যাল দিবে। যেমন যদি তুমি ফিল্টারিং করতে চাও, ধরো আমি একটা লো পাস ফিল্টার ইউজ করতে চাচ্ছি, আমার অ্যানালগ সিগন্যাল ইনপুটে আছে, সেটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কন্টেন্ট আছে, আমি একটা ফিল্টার ডিজাইন করতে চাই, ধরো সে লো পাস ফিল্টার যদি হয় তাহলে আমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যালের কম্পোনেন্ট চাই, অন্যগুলাকে ব্লক করে দিতে চাই। তো এই কাজটা করার জন্য আমরা ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসর ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমরা সিগন্যাল প্রসেসিংটা করতেছি ডিজিটাল ডোমেইনে, মানে প্রসেসিং এর যত রকম অপারেশন সবগুলা আমরা ডিজিটালি করব। আচ্ছা, যেটা একটু আগে বললাম, মোস্ট অফ দ্য সিগন্যাল আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যানালগ সিগন্যাল,
সুতরাং যদি আমি ডিএসপি ইউজ করতে চাই, মানে ডিজিটাল সিগন্যাল প্রসেসর ইউজ করতে চাই, অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হবে। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে আমি ফার্দার প্রসেসিং করব। কি কি প্রসেসিং করা দরকার, যদি ফিল্টারিং করা দরকার পড়ে ফিল্টারিং করব, যদি মনে করো সিগন্যালটাকে কম্প্রেস করার দরকার পড়ে বা এক্সপান্ড করার দরকার পড়ে, ডিলে করার দরকার পড়ে বা অ্যাডভান্স করার দরকার পড়ে, এই যত রকম ম্যাথমেটিক্যাল অপারেশন আছে সেই অপারেশন গুলো আমরা ডিজিটালি করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমার ইনপুটটা অ্যানালগ, প্রসেসিংটা করলাম ডিজিটাল। তাহলে ডিজিটাল প্রসেসর যে আউটপুটটা দিবে সেটা কোন ফর্মে থাকবে, কন্টিনিউয়াস টাইম না ডিসক্রিট টাইম? ডিসক্রিট টাইম। তাহলে আমার ইনপুটটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। প্র্যাকটিক্যাল লাইফে মোস্ট অফ দ্য সিগন্যাল তো অ্যানালগই থাকে, সেটাকে প্রসেস করতেছি ডিজিটালি। সো ডিজিটাল সিগন্যাল প্রসেসর যে আউটপুটটা দিচ্ছে সেটা ডিজিটাল ফর্মে। অনেক সময় আমরা সেই যে অ্যানালগ সিগন্যালকে প্রসেস করলাম, করে প্রসেসরের আউটপুটে ডিজিটাল সিগন্যাল পেলাম, সেই সিগন্যালটাকে আমরা আবার অ্যানালগ সিগন্যালে ব্যাক করতে চাই। মানে বিষয়টা এমন, ইনপুটে অ্যানালগ সিগন্যাল অ্যাপ্লাই করব এবং টোটাল সিস্টেমের হিসাবে যদি দেখো আউটপুটেও আমি একটা অ্যানালগ সিগন্যাল পেতে চাই, কিন্তু মাঝে যে প্রসেসিংটা করব বা অপারেশন গুলা করব সেগুলা ডিজিটালি করতে চাচ্ছি। সেই জন্য আমার এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার দুটোই দরকার। সেই জন্য দুটোই আমরা পড়বো। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝে গিয়েছে। এখন ধরো তোমার যদি কোনো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে ইনপুট সিগন্যালটা অলরেডি ডিজিটাল ফর্মে থাকে, তাহলে তোমার অ্যানালগ টু মানে এডিসি ইউজ করার দরকার নাই, সরাসরি প্রসেসিং করতে পারবা এবং প্রসেস করা আউটপুটটা সেই ডিজিটাল ফর্মেই পাবে। সেটাকে তুমি ইচ্ছা করলে আবার অ্যানালগ ফর্মে নিতে পারো ডিএসি ইউজ করে। তার মানে আমি এখানে বলতে চাচ্ছি আমার ইনপুট সিগন্যাল যেমনই থাক না কেন, আমি প্রসেসিংটা করব ডিজিটালি। তাহলে যদি ইনপুট সিগন্যাল অ্যানালগ সিগন্যাল হয়, ডিজিটালে কনভার্ট করে প্রসেসিং করব। ইনপুট সিগন্যাল যদি ডিজিটাল হয়, তাহলে সেটাকে সরাসরি ডিজিটাল সিগন্যাল প্রসেসর দিয়ে প্রসেসিং করব। আর আউটপুটটাকে যদি আমি আবার অ্যানালগ ফর্মে নিতে চাই, তাহলে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করব। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের কনস্ট্রাকশন কিভাবে কাজ করে, কি কি বিষয় সেগুলা আছে। যেমন তোমরা সিগন্যাল সিস্টেমে অলরেডি কিছু পড়ে আসছো। কোনো সিগন্যাল, অ্যানালগ সিগন্যালকে যদি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই, কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কি প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, মনে আছে তোমাদের? স্যার স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, কোডিং। স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, কোডিং করলে আলটিমেটলি তুমি ডিজিটাল 1010 ফর্মে যাবে। যদি তুমি শুধু ডিসক্রিট টাইম সিগন্যালে যেতে চাও, তাহলে স্যাম্পলিং এর পরে কোয়ান্টাইজেশন করতে হবে, দুইটা স্টেপ। আচ্ছা, সো এই যে স্যাম্পলিং করতে গেলেই তোমার আরো কিছু বিষয় চলে আসবে। স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন করতে গেলে, স্যাম্পলিং করতে গেলে তুমি কত সময় পর পর স্যাম্পল নিবে, কত সময় পর পর স্যাম্পল নিবে, মানে সেটা কিভাবে আমরা ঠিক ফিক্সড করব, কত সময় পর পর স্যাম্পল নিব, তার জন্য কোনো রুলস আছে? জি স্যার, নাইকুয়েস্ট রেট। মিনিমাম হতে হবে নাইকুয়েস্ট রেটে। সেটা হচ্ছে সিগন্যালের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তার ডাবল বা তার চাইতে বেশি। আচ্ছা, এটা একটা বিষয় আসবে। আর একটা বিষয় আসবে, যখন আমি স্যাম্পল নিব, সেই স্যাম্পলগুলোর মানে সিগন্যালের লেভেল কতগুলা ইউজ করব। তোমরা জানো স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, কোডিং, সেখানে আমরা লেভেলিং যখন করি, আমরা 2 এর পাওয়ার হিসেবে সাধারণত লেভেল ইউজ করি। লেভেল নিতে পারি 4টা, 8টা, 16টা, এরকম কতগুলা লেভেল নিব। লেভেলের সাথে অ্যাকুরেসির কি কি বিষয় আসবে, সেই সব বিষয়গুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, তো এই বিষয়গুলো এখানে আলোচনা হবে। আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি দেখাবো পরের টপিকে। সুতরাং এডিসি এবং ডিএসি এর উপর হয়তো তোমরা একটা পিপিটি ফাইল পাবে, মানে আমরা ক্লাসে কভার করব। ডিসক্রিট টাইম সিগন্যালস এন্ড সিস্টেমস। এই ডিসক্রিট টাইম সিগন্যালস এন্ড সিস্টেম তোমাদেরকে অলরেডি সিগন্যাল সিস্টেম কোর্সে পড়ানো হয়েছে, হয় নাই? জি স্যার, পড়িয়েছেন। হ্যাঁ, সেই বিষয়গুলো কিছু রিভিউ হবে আর কিছু নতুন টপিক অ্যাড হবে। সুতরাং এই ডিসক্রিট টাইম সিগন্যালস এন্ড সিস্টেমের মোস্ট অফ দ্য পার্ট তোমাদের অলরেডি জানা আছে। আমি এখানে শুধু রিভিউ করব, কিছু দুই একটা নতুন টপিক আসতে পারে। আচ্ছা, তাহলে এটার উপর একটা লেকচার শিট পাবে তোমরা। এরপর থেকে আসলে আমরা একটু নতুন টপিক শুরু করতে চাচ্ছি, যেমন জেড ট্রান্সফর্ম। আমরা সিগন্যালস এন্ড সিস্টেমে আমরা লাপ্লাস ট্রান্সফর্ম করেছিলাম নাকি?
হ্যালো, জি স্যার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, লাপ্লাস ট্রান্সফর্মে বলো। লাপ্লাস ট্রান্সফর্মটা আমরা কি ধরনের সিগন্যালের জন্য অ্যাপ্লাই করেছিলাম? কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর ডিসক্রিট টাইম সিগন্যাল? স্যার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সো আমরা এখানে যেহেতু আমাদের এই কোর্স ডিএসপি, সুতরাং প্রথমে এর আগের ক্লাসগুলোতে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল সিস্টেম নিয়ে কথা বলবো, তারপরে জেড ট্রান্সফর্ম চলে যাব। ডিসক্রিট টাইম সিগন্যালকে কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, এবং আমরা এর পরবর্তীতে যত আলোচনা করব সবগুলোতেই জেড ট্রান্সফর্ম থাকবে, কারণ এই জেড ট্রান্সফর্ম করেই আমরা সিস্টেমগুলোর অ্যানালাইসিস করি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস অফ সিগন্যালস এন্ড সিস্টেম, এগুলাও আমরা জেড ডোমেনের সাথে, জেড ট্রান্সফর্মের সাথে ফুরিয়ার ট্রান্সফর্মের কি ধরনের রিলেশনশিপ এস্টাবলিশড হয় সেগুলা দিয়ে আমরা কোনো একটা সিস্টেমের মানে কিভাবে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করি, সিস্টেমের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করি, সেগুলা আমরা এখানে পড়তে চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ব। ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ফুরিয়ার ট্রান্সফর্ম আমি জানি না তোমাদেরকে কন্টিনিউয়াস টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম এবং ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম এরকম ভাবে পড়ানো হয়েছিল, তাই তো? জি স্যার। আমরা এইখানে আর কন্টিনিউয়াস টাইম ফুরিয়ার ট্রান্সফর্মটা আর পড়ছি না, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম পড়বো, এবং নতুন টপিক কিছু অ্যাড হবে। ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা কিভাবে অ্যানালাইসিস গুলা করি সেগুলো আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে মাঝখানে একটু কথা বলে দিয়ে আসছি। সিস্টেম সিগন্যাল সিস্টেম যখন আমরা পড়ি তখন সেগুলা আমরা তো হার্ডওয়্যার দিয়েও তোমাদেরকে মনে হয় আমি ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ইমপ্লিমেন্ট করি কোন একটা সিস্টেমকে। অনেক সময় আমরা তোমরা জানো যে কনভলিউশন সাম মানে সহজ একটা প্রসেস, বাট একটু লেংদি। তুমি যদি করতে চাও, তুমি যে কাজটা হাতে কলমে করতেও বেশি সময় লাগে, কম্পিউটারও কিন্তু সেই কাজটা করতে বেশি সময় লাগে, কারণ অপারেশন বেশি। বুঝতে পারছো আমার কথা? হ্যালো, জি স্যার, জি স্যার। বুঝে গিয়েছে। সে তোমার যদি একটা এক্সএন সিগন্যাল থাকে আর একটা ওয়াইএন থাকে, এক্সএন এর কম্পোনেন্ট যদি 5টা থাকে, ওয়াইএন এর কম্পোনেন্ট যদি 5টা থাকে, তাহলে কনভলিউশন সাম করে তোমার আউটপুটে আসবে 9টা কম্পোনেন্ট বা 9টা স্যাম্পল। আচ্ছা, যদি এমন হয় 100টা কম্পোনেন্ট থাকে দুইটা সিগন্যালেই, তাহলে 100 প্লাস 100 মাইনাস 1 199 আউটপুট আসবে। সুতরাং অপারেশন বেশি লাগবে, টাইম বেশি লাগবে। তোমার যেমন টাইম বেশি লাগে, কম্পিউটারও বেশি অপারেশন লাগবে। সুতরাং আমরা এই অপারেশন গুলা আরো কিভাবে ফাস্ট করা যায় তার জন্য কিছু মেথড আছে। কিছু মেথড না, একটা মেথড অন্তত আমরা পড়বো, যেটাকে আমরা বলি ওভারল্যাপ এন্ড সেভ মেথড। ওভারল্যাপ এন্ড সেভ মেথড কিভাবে করি সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এই ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম পড়বো। ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মের কিভাবে রেজুলেশন বাড়ানো যায় এরকম কোনো কিছু তোমাদের কি আগের কোর্সে পড়ানো হয়েছে? মনে হয় না। ধরো তোমার একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স আছে, যে ডিসক্রিট টাইমের সিকোয়েন্সে তোমার স্যাম্পল আছে সে 5টা, নাকি? ধরে নাও 5টা। তাহলে তুমি যদি সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম করো, কয়টা এলিমেন্টস পাবে আউটপুটে? 5টাই তো পাবে, নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু 5 এরকম যদি লিমিটেড নাম্বার ফ্রিকোয়েন্সি ডোমেনে তুমি লিমিটেড নাম্বার কম্পোনেন্ট নাও, সেটার রেজুলেশন অনেক খারাপ আসে, যেটা সুইটেবল নাও হতে পারে তোমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য। সুতরাং সেই ফুরিয়ার ট্রান্সফর্মের রেজুলেশন কিভাবে বাড়ানো যায় সেগুলো আমরা কাছে দেখবো। আমরা দেখবো জিরো প্যাডিং করে এই রেজুলেশন বাড়ানো যায়। আচ্ছা, এই ফুরিয়ার ট্রান্সফর্মও তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে যদি দেখো, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মে কি করতে হয়? কমপ্লেক্স নাম্বারের যোগ করতে হয়, বিয়োগ গুণ করতে হয়, এরকম করতে হয় না? সুতরাং ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে আসলে তোমার আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব। ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেশন কিভাবে আরো ফাস্ট করা যায়। ফাস্ট করা মানে হচ্ছে টাইম কম লাগা মানে হচ্ছে অপারেশন কম লাগা। কম্পিউটারকে যদি তুমি কোনো একটা অপারেশন করতে দাও, সেখানে যদি তার ধরো মাল্টিপ্লিকেশন বা সামেশন এগুলো যদি অনেক বেশি করতে হয় তাহলে তার সময় বেশি লাগবে, যদি কম করতে হয় সময় কম লাগবে। সুতরাং এই ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেশন কম সংখ্যক অপারেশন ইউজ করে কিভাবে করা যায়, বা এটার ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে কিভাবে ফাস্ট করা যায়, কম সময়ে করা যায়, সেটার জন্য আমরা কিছু অ্যালগরিদম পড়বো, যেগুলোকে আমরা বলতেছি ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, এরপরে এই এতটুকু পড়বো। তারপরে আমাদের আসলে এই কোর্সের একটা মেইন পার্ট হচ্ছে ডিজিটাল ফিল্টার ডিজাইন করা। এই ফিল্টার কাকে বলে?
হ্যালো, এই তোমরা কি আমার কথা শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ফিল্টার কাকে বলে? স্যার একটা filter নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির উপরের সিগন্যাল গুলোকে কাট করে দেওয়া বা নিচের সিগন্যাল গুলোকে পাস করানো বা একটা ব্যান্ডের মধ্যে পাস করানো। হ্যাঁ, মানে কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমি পাস করাবো, অন্য ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে ব্লক করব। আচ্ছা, এই তোমাদেরকে আমি এর আগের কোর্সে সিগন্যাল সিস্টেমে বারবার বলেছি, ফিল্টার এবং সিস্টেম এই দুইটা ওয়ার্ড আসলে ইন্টারচেঞ্জেবল, একই বিষয়। বুঝতে পারছো? মানে একটা ফিল্টার ডিজাইন করা মানে হচ্ছে তুমি একটা ডিসক্রিট টাইম সিস্টেমের কথা একটু ভাবো। ডিসক্রিট টাইম সিস্টেম কেমন থাকে? সিস্টেমের ইনপুটে একটা সিগন্যাল অ্যাপ্লাই করি নাকি? জি জি স্যার। স্যার কেমন সিগন্যাল সেটা? আমরা ডিসক্রিট টাইম সিস্টেম যদি আলোচনা কথা বলতে চাই, ইনপুটে যে সিগন্যালটা অ্যাপ্লাই করি সেটা কেমন সিগন্যাল? ডিসক্রিট টাইম সিগন্যাল, তাই তো? জি স্যার। আউটপুটে যেটা পাই সেটা কিরকম সিগন্যাল? ডিসক্রিট টাইমই সিগন্যাল। আর মাঝখানে যে সিস্টেম থাকে, সিস্টেমটাকে আমরা ম্যাথমেটিক্যালি আসলে কিভাবে রিপ্রেজেন্ট করি, কি দিয়ে রিপ্রেজেন্ট করি একটা সিস্টেমকে? impulse response সিস্টেমের ইম্পালস রেসপন্স দিয়ে। সিস্টেমের ইম্পালস রেসপন্স, তাহলে সিস্টেমের ইনপুটে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল থাকছে, সিস্টেমের আউটপুটে ডিসক্রিট টাইম সিগন্যালই পাবো যদি সিস্টেমটার ইম্পালস রেসপন্সও ডিসক্রিট টাইমে হয়। তাহলে আলটিমেটলি ফিল্টার একটা সিস্টেম, ফিল্টার ডিজাইন করা মানে হচ্ছে সিস্টেমের ইম্পালস রেসপন্স গুলা কেমন ভাবে সেট করা বা ফিক্স করা, যাতে আমার যে পারপাস, আমি আউটপুটে কেমন সিগন্যাল পাই সেরকম চাই সেরকম সিগন্যাল যেন আউটপুটে দিতে পারে। তাহলে তুমি কি বুঝতে পারছো? ফিল্টার ডিজাইন করা মানে হচ্ছে ফিল্টারের আসলে বেসিক্যালি ইম্পালস রেসপন্সটা ফিক্স করা, ইম্পালস রেসপন্স গুলো ফিক্স করা। তোমরা জানো ইম্পালস রেসপন্স কোফিসিয়েন্ট হিসেবে থাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম যে কটা থাকে। সো আমরা সেইখান থেকে আমরা দেখবো এফআইআর এবং আইআইআর ফিল্টার। এই ফিল্টার এফআইআর হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার, আর আইআইআর হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। আচ্ছা, এইগুলা এফআইআর আইআইআর কেন কেন ফাইনাইট ইনফাইনাইট এইসব আমরা আলোচনা করব, এবং সেগুলোর কোনটার কি সুবিধা অসুবিধাগুলো আছে আমরা দেখব। ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন কেমন হয়, এই সবগুলা ডিজিটাল ফিল্টার ডিজাইন। এই ডিজিটাল ফিল্টার ডিজাইনে মোটামুটি এই আমরা আসলে জেড ট্রান্সফর্ম যখন শুরু করব তখনই ফিল্টার ডিজাইন শুরু করে দেব। তবে পার্টিকুলারলি এফআই এবং আইআর ফিল্টার ডিজাইন আমরা দেখব। এই ফিল্টার ডিজাইন যেটা এফআইআর এবং আইআর ফিল্টার, বা তুমি ওভারঅল ফিল্টার ডিজাইনের কথা যদি বলো, টোটাল কোর্সের অ্যাটলিস্ট 1/4 ক্লাস এই ফিল্টার ডিজাইনের উপর নেওয়া হবে। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি জি স্যার স্যার, বুঝে বুঝছেন গেছে। আচ্ছা, এই আপাতত এতটুকু আমাদের সিলেবাসে আছে। আমি নিচে একটু দেখো, একটু লাইট ব্লু কালার দিয়ে কিছু টপিক অ্যাড করেছি, যে টপিকগুলা যদি সময় সুযোগ হয় আমরা অল্প একটু পড়তে পারি বা নাও পড়তে পারি। হয়তো একটু বেসিক আলোচনা হবে অল্প একটু করে, একবারে বেসিক লেভেলের আলোচনা। সেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন অ্যাডভান্স ডিএসপির অ্যাডভান্স লেভেলে কিছু টপিক আলোচনা করা হয়। আমাদের মনে হয় মাস্টার্সে কোর্স আছে, তুমি বুঝতে পারতেছো। এই কোর্সের উপর এখানে বিস্তারিত আলোচনা করার এই কোর্সে সুযোগ নাই। আমরা এখানে হয়তো একটা ক্লাসে বা দুইটা ক্লাসে অল্প একটু করে ধারণা দেব, সেখানে আমরা অ্যাডাপটিভ ফিল্টার নিয়ে আলোচনা করব। আমরা এই কোর্সে সাধারণত যে সমস্ত ফিল্টার ডিজাইন করা শিখবো সেগুলোকে আমরা বলি ফিক্সড ফিল্টার। ফিক্সড ফিল্টার মানে হচ্ছে কোফিসিয়েন্ট গুলা ফিক্সড। আচ্ছা, আর অ্যাডাপটিভ ফিল্টার হচ্ছে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করে যদি ফিল্টারের কোফিসিয়েন্ট গুলো ভেরি করানো যায় তো সেগুলোকে অ্যাডাপটিভ ফিল্টার বলে। সেগুলো নানান রকম অ্যালগরিদম আছে, আমরা তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে এরকম বিষয় রয়েছে। এরপরে আছে মাল্টি রেট সিগন্যাল প্রসেসিং। এই বিষয়গুলো, পাওয়ার স্পেকট্রাম এস্টিমেশন, এই বিষয়গুলো আমরা যদি সময় সুযোগ হয় অল্প করে 1-2 ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো। তবে আমাদের মেইন সিলেবাস হচ্ছে এই টপিকগুলা যেগুলো বললাম: অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, discrete time signal system, Z transform, frequency analysis of signals and systems, discrete Fourier transform। এই discrete Fourier transform এর পার্ট হিসেবে আমরা ফার্স্ট Fourier transform পড়ব আর ফিল্টার ডিজাইন শিখব। এই হচ্ছে আমাদের মোটামুটি টপিক। তো আজকে এক টপিকগুলো নিয়ে অল্প একটু করে আলোচনা করলাম যাতে তোমরা ধীরে ধীরে তোমাদের মাথায় কিছু জিনিস স্টক করে রাখতে পারো, বিভিন্ন সময় এগুলো ধীরে ধীরে আসবে। এগুলো আমরা যখন ধীরে ধীরে পড়াবো তখন তোমাদের সব টপিকগুলা ক্লিয়ার হবে আশা করছি। আচ্ছা, এই কোর্সের জন্য আমি আসলে টেক্সট বুক হিসেবে 3টা বই পড়াতে চাচ্ছি।
তিনটা বই, তার মধ্যে আমি যেখানে লিস্ট দিয়েছি টেক্সট বুকস নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 1 এবং 2 এই দুটা টেক্সট বুক থেকে আমি ম্যাক্সিমাম মানে টপিক কভার করব, এই দুটা বই, প্রথম দুটা বই। আর রেফারেন্স বুক যেগুলা দিয়েছি এগুলা থেকে কখনো সখনো অল্প কোনো কিছু ইউজ করব, খুব বেশি জিনিস ইউজ হবে না। আচ্ছা, এই বইগুলো টেক্সট বুক যেগুলো দিয়েছে এগুলো অনলাইনে তুমি সফট কপি ডাউনলোড করে নিতে পারো বা তুমি নীলক্ষেত থেকে কিনতেও পারো। তোমাদেরকে আমি সিগন্যাল সিস্টেমের ক্লাসে বলেছিলাম যে ডিএসপি বা এই সিগন্যাল সিস্টেমের অন্তত একটা দুই একটা কোর্স তোমাদের মানে বই তোমাদের থাকা উচিত। সেরকম একটা বই হচ্ছে এই যে ফার্স্ট বুকটা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং প্রিন্সিপলস, অ্যালগোরিদমস এন্ড অ্যাপ্লিকেশনস। এটা জন জি প্রোয়েকিস অ্যান্ড ডিমিত্রিস জি ম্যানোলেকিসের বই। আমরা এটাকে সংক্ষেপে বলি প্রোয়েকিস ম্যানোলেকিসের বই, প্রোয়েকিস ম্যানোলেকিস। এই বইটা থেকে ম্যাক্সিমাম জিনিস কভার করব। ম্যাক্সিমাম বলতে আমার মনে হয় টোটাল কোর্সের হয়তো বা 60% চলে আসবে এই বই থেকে। সেকেন্ড আরেকটা বই আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এই বইটা ইপিএস এর জার্ভিসের বই, আমরা বলি ইপিএস এর জার্ভিস বা সিম্পলি ইপিএস এর জার্ভিস বলতে পারো। এই বই থেকেও অনেক কিছু কভার করব। যেরকম বললাম ফার্স্ট বুক থেকে যদি 60% হয়, অলমোস্ট বাকি 40% বা 30% আসবে সেকেন্ড বুক থেকে। থার্ড বুক থেকে আমরা অল্প কিছু জিনিসপত্র নেব। ওকে, এই তিনটা বই থেকে আমি কভার করব। এই তিনটা বইয়ের সফট কপি তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবে। সম্ভবত আমার কাছেও ডাউনলোড করা আছে, আমার কাছে হার্ড কপিও আছে এই সব বইয়ের, যতগুলো বইয়ের লিস্ট এখানে আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার টেক্সট বুক। এই বিষয় নিয়ে এগুলো নিয়ে আমরা তাহলে বেসিক বিষয় নিয়ে এই কোর্সের বেসিক বিষয় সম্পর্কে আসলে এতটুকুই তোমাদেরকে বলতে চাচ্ছি। আমরা একটু এটা সম্পর্কে আর একটু আলোচনা করে নিতে চাই অল্প কয়েকটা স্লাইডে। যেমন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এই কোর্সটা আমরা কেন পড়তে চাই, বা হোয়াট ইজ ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিংটা কি। আচ্ছা, এই তোমরা কি আমার কথা শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, তাহলে দেখো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আমরা এই ডিএসপি তে সাধারণত আমরা মানে কোনো একটা সিগন্যালের ডিজিটাল রিপ্রেজেন্টেশন বা যেটাকে বলতে পারো, এটাকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালও বলি, অনেক সময় ডিজিটাল সিগন্যালও বলি। ডিজিটাল সিগন্যাল মানে আলটিমেটলি 1010 দিয়ে, আর ডিসক্রিট টাইম সিগন্যাল মানে 1010 তে কনভার্ট করা হবে না, স্যাম্পলিং কোয়ান্টাইজেশন করার পরে যে সিগন্যালটা পাই সেটাকে আমরা অনেক সময় এই স্যাম্পলিং কোয়ান্টাইজেশন কোডিং, এই টোটাল প্রসেসটাকে আমরা কি বলি মনে আছে তোমাদের? স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, কোডিং, এই যে তিনটা প্রসেস ফলো করি যে টেকনিকে, সেই টেকনিকটার নাম কি? এই তোমাদের কেউ বলতে পারছো না? শুনছো আমার কথা? এই সবাই যে চুপ মেরে গেলে, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, কোডিং, এই তিনটা প্রসেস যে টেকনিকে আমরা অ্যাপ্লাই করি সেই প্রসেসটার নাম হচ্ছে পিসিএম, পালস কোড মডুলেশন। মনে আছে, মনে পড়ছে নামটা? সিগন্যাল সিস্টেমে পড়ানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমরা এই তিনটা স্টেপের, তাহলে সব ভুলে যাচ্ছ কেন? ভুলে গেলে তো হবে না, সিগন্যাল সিস্টেমের সাথে এই কোর্স রিলেটেড। আচ্ছা, এখন আমরা যদি স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, কোডিং করার পরে আলটিমেটলি 1010 এই ফর্মে ডিজিটাল সিগন্যাল পাবো। কিন্তু যদি আমি লাস্টটা অ্যাপ্লাই না করি, যদি দুইটা স্টেপ শুধু অ্যাপ্লাই করি, যেমন স্যাম্পলিং তারপর শুধু যদি কোয়ান্টাইজেশন করি, তাহলে যে সিগন্যাল পাই সেটাকে আমরা বলি ডিসক্রিট টাইম সিগন্যাল। এই সিগন্যালটার আরেকটা নামও আছে, আমরা ক্লাসে পড়িয়েছিলাম। তোমরা যদি পিসিএম বলতে পারলে না তাহলে তো মনে হয় ওটা বলতে পারবে না, সেটা হচ্ছে পিএএম সিগন্যাল, পাম সিগন্যাল, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। ঠিক আছে? আচ্ছা, সেগুলা বিষয়ে আমরা এখানে পড়বো। তো যাই হোক, ডিএসপি তে আমরা এই ডিসক্রিট টাইম সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল নিয়ে আমরা ডিল করি। আচ্ছা, এখানে ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসর ইউজ করে আমরা সিগন্যাল অ্যানালাইসিস করি। সিগন্যালে যদি মডিফাই করার দরকার পড়ে, কোনো অপারেশন করার দরকার পড়ে সেগুলা করি, কোনো ইনফরমেশন যদি এক্সট্রাক্ট করার দরকার পড়ে সেই কাজগুলা করি। এই মডিফাই করার মধ্যেই আসলে সবকিছুই ডিফাইন করা যায়। মডিফাই করা মানে হচ্ছে সিগন্যালটার ইনপুটে একটা দিচ্ছি, মডিফাই করে আউটপুটে আরেকটা দেবো। সেটা আমরা ফিল্টারিং যদি করি, লো পাস ফিল্টারিং, হাই পাস ফিল্টারিং, এসব করতে পারি। যদি আমরা আপ স্যাম্পলিং বা ডাউন স্যাম্পলিং করি, যেগুলোকে আমরা বলি কম্প্রেশন বা এক্সপানশন, সেই সব আমরা করতে পারি। আচ্ছা, এই ডিএসপি ইউজ করার কাজ হচ্ছে আমরা সিগন্যাল থেকে যদি নয়েজ এলিমিনেট করতে চাই,
কারণ আমরা মেনি অ্যাপ্লিকেশনে সিগন্যাল কম্পোনেন্ট এবং নয়েজ কম্পোনেন্ট সেগুলাকে আলাদা করা যায় ফিল্টার ইউজ করে। সুতরাং আমরা ইন্টারফারেন্স এবং নয়েজ ইলিমিনেট করার জন্য ডিএসপি ইউজ করি। আচ্ছা, আমরা অনেক সময় বলি যে তোমরা তো এখন সবাই অনলাইন প্ল্যাটফর্মে আছো, আমরা অনেক সময় বলি যে ব্যান্ডউইথ কম, ঠিক আছে, ব্যান্ডউইথ কম, স্পিড কম, এরকম কথাবার্তা তো তোমরা সবসময় বলো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই তুমি যদি কোনো ডাটা ট্রান্সমিট করতে চাও, কেমন স্পেকট্রাম দরকার, কেমন ব্যান্ডউইথ দরকার, সেই সব বিষয় নিয়েও আমাদের এই কোর্সে আলোচনা হবে। আচ্ছা, এখন ব্যান্ডউইথ কম থাকলে ডাটা ব্যান্ডউইথ যদি কম থাকে তোমার, তাহলে ডাটা স্পিড কম হয় না বেশি হয়? কম হয়। হ্যাঁ, কেন, কিভাবে কম হয় সেসব বিষয় নিয়ে আমরা মোটামুটি ভাবে এই কোর্সে আলোচনা করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অনেক সময় কোনো একটা সিগন্যালকে কোনো একটা সুইটেবল ফর্মে ট্রান্সফার করতে চাই বা ট্রান্সফর্ম করতে চাই, সেই ট্রান্সফরমেশন গুলো আমরা এই কোর্সে আলোচনা করব। যেমন এই যে যেটা বললাম, জেড ট্রান্সফর্ম, তারপরে ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম গুলো আলোচনা করবো আমরা আর কি। আচ্ছা, এমন এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে আসলে অ্যানালগ মেথড অ্যাপ্লাই করা ডিফিকাল্ট, অনেক সময় ইম্পসিবল, সেই ক্ষেত্রে আমাকে এই ডিএসপি ইউজ করা লাগবে। তোমরা ফিল্টারের কথা জানো, ফিল্টার আমরা অ্যানালগ ফিল্টার ডিজাইন করতে পারি না? স্যার অ্যানালগ ফিল্টার বলতে স্যার কি বোঝাচ্ছিলেন? কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য ফিল্টার ডিজাইন করতে পারি না? জি স্যার পারি, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর। ক্যাপাসিটর, ইন্ডাক্টর, আরসি ফিল্টার, এগুলা আমরা তো ডিজাইন করতে পারি, ঠিক আছে, সেগুলো জি আমরা স্যার। পারি। জি স্যার। কিন্তু সেগুলোর কিছু মানে লিমিটেশন আছে। আমরা ডিএসপি তে এটা আরো খুব সুন্দর মতো করতে পারি, ডিএসপি তে আমরা খুব সুন্দর মতো করতে পারি। আচ্ছা, এগুলো আমরা এখানে পরবর্তীতে আরো একটা আলোচনা করব, কিভাবে অ্যানালগের সাথে ডিজিটাল ফিল্টার ডিজাইন করার কি কি সুবিধা আছে। আচ্ছা, আমরা এই ডিএসপি তে যে সমস্ত সিগন্যাল নিয়ে আমরা ডিল করি, সেই সিগন্যাল গুলোকে তুমি সাধারণত বলতে পারো ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল বা টু ডাইমেনশনাল সিগন্যাল। যেমন স্পিচ সিগন্যাল, যেটা রেডিও, টেলিফোন এবং এভরিডে লাইফের সিগন্যাল, সেগুলা নিয়ে আমরা এখানে ডিল করি। কিছু বায়োমেডিক্যাল সিগন্যাল আছে যেগুলাকে আমরা বলি ইসিজি, ইইজি, ইএমজি, এই সিগন্যাল গুলো অ্যানালাইসিস করতে ইউজ করি। আর ভিডিও এবং ইমেজ সিগন্যাল, যেমন টেলিভিশনের ক্ষেত্রে যেগুলা যে সিগন্যাল ইউজ করা হয় সেগুলা ইউজ করি। রাডার সিগন্যাল অ্যানালাইসিস করতেও আমরা ডিএসপি ইউজ করে থাকি। এই বিষয়গুলো আমরা ইন জেনারেলি পড়বো, কিভাবে আমরা সিগন্যাল অ্যানালাইসিস করি। আচ্ছা আচ্ছা, এখান থেকে এতটুকু বলতে পারছি। এখান থেকে আমরা কিছু সুবিধা অসুবিধা, কি অ্যাডভান্টেজেস অফ ডিএসপি আর ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিএসপি, এগুলা আমরা একটু দেখতে চাচ্ছি। যেমন ডিএসপি মানে এখানে ডিএসপি বলতে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বলতে চাচ্ছি, বা প্রসেসরও বলতে পারো যদি বলো আর কি। আচ্ছা, ডিএসপি তোমাকে একেবারে গ্যারান্টেড একুরেসি দেয়। তুমি যেমন একুরেসি চাও তেমন একুরেসি পাওয়ার জন্য তুমি ডিজিটাল সিগন্যাল প্রসেসর ডিজাইন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই একুরেসিটা আসলে ডিএসপির ক্ষেত্রে ডিপেন্ড করে নাম্বার অফ বিটের উপর। এখান থেকে তোমাদেরকে আবারও আমি একটু মনে করে দিতে চাচ্ছি, নাম্বার অফ বিট মানে হচ্ছে তুমি যখন অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে, প্রত্যেকটা স্যাম্পলকে কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করবে, কত বিট দিয়ে করতে চাও? কম বিট দিয়ে না বেশি দিয়ে? বেশি বিট দিয়ে। আর বেশি বিট দিয়ে করলে স্যার অ্যাকুরেট হবে আর কি। বেশি বিট দিয়ে বেশি বিট দিয়ে করলে আবার কি প্রবলেমটা, কি কোনো প্রবলেম আছে? স্যার মেমোরি প্রচুর লাগবে অথবা প্রসেস করতে টাইম লাগবে স্যার। হ্যাঁ, এটা একটা বিষয়। আচ্ছা, বেশি বিট ইউজ করলে একুরেসি যে বাড়ে তার কারণটা কি? কারণ হলো স্যার মানে আমি হলাম মানে খুব কম সময় পর পর ডেটা গুলা নিচ্ছি তো স্যার মানে সময়ের কথা কিন্তু বলছি না আমি এখানে, স্যাম্পল রেটের কথা বলছি না, আমি বলছি প্রত্যেকটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করব বেশি বিট দিয়ে, তাতে এরর কম কম হয় কেন? তোমাদের মনে আছে কোয়ান্টাইজেশন এরর বলতে একটা টার্ম আছে, পড়িয়েছিলাম, ঠিক আছে। এই জি জি স্যার স্যার। কোয়ান্টাইজেশন এরর যদি বেশি বিট ইউজ করো তাহলে কমে নাকি? জি স্যার। কেন কমে? কারণ হলো স্যার মানে হলো স্যার ধরেন আমি 1 থেকে 2 এর মধ্যে স্যার যদি আমি 10 বিট নেই তাহলে যতটা অ্যাকুরেট হবে 20 বিট নিলে তার চেয়ে বেশি অ্যাকুরেট হবে। কেন? এটা তো হবে বললামই কেন। কারণ হচ্ছে তোমাদের আমি দেখিয়েছিলাম, যখন আমি এই বিট বাড়ার সাথে সাথে লেভেলও বাড়ে নাকি, লেভেল সংখ্যা বাড়ে না?
জি স্যার, এগুলা বিট আমরা যত বেশি নিব স্যার তত লেভেল বাড়বে। লেভেল, ধরো একটা সিগন্যাল আছে আমার 0 থেকে 8 ভোল্টেজ পর্যন্ত, 0 থেকে 8 ভোল্টেজ পর্যন্ত। যদি আমি 3 বিট দিয়ে প্রত্যেক স্যাম্পলকে রিপ্রেজেন্ট করি, তাহলে লেভেল হবে 8টা, তাই তো? আচ্ছা, এখন যদি আমি 4 বিট করি, লেভেল হবে 16টা। ওই 8 ভোল্টের মধ্যে 16টা লেভেল করব, তার মানে কোয়ান্টাইজেশন এরর মানে অর্ধেক হয়ে যাবে, হাফ হতে থাকবে। সুতরাং তুমি যদি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিট ইউজ করতে পারো, তাহলে অ্যাকুরেসি গ্যারান্টেড দেওয়া যাবে যে আমি এত বিট ইউজ করছি, তাহলে অ্যাকুরেসি এমন। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে পারফেক্ট রিপ্রোডিউসিবিলিটি। আইডেন্টিক্যাল ইনফরমেশন ক্যান বি অবটেইনড ফ্রম ইউনিট টু ইউনিট। এই পারফেক্ট রিপ্রোডিউসিবিলিটির বিষয়টা হচ্ছে, আমি একটু কমিউনিকেশনের, এখানে অবশ্যই ভাবে দেওয়া নাই। কমিউনিকেশনের কথায় দেখো, আমরা কমিউনিকেশন অনেক সময় আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করি না? এই অ্যাম্পলিফায়ার ইউজ করি না? জি স্যার, ইউজ করি। অ্যাম্পলিফায়ারের কি কাজ? সিগন্যালকে অ্যাম্পলিফাই করা, মানে সিগন্যালের ম্যাগনিটিউড বা অ্যাম্পলিটিউড বাড়ানো। যদি ভোল্টেজ হয়, ভোল্টেজ লেভেল বাড়ানো কেন দরকার পড়ে? কোনো একটা মিডিয়া দিয়ে যখন কোনো সিগন্যাল মানে তুমি ট্রান্সমিট করো, সিগন্যালের অ্যাটেনিউয়েশন হয়, তাহলে সিগন্যালের অ্যাম্পলিটিউড কমতে থাকে। যত ডিসটেন্স সিগন্যাল ট্রাভেল করে, অ্যাম্পলিটিউড কমতে থাকে, নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে ধরে নাও তুমি যদি একটা 2 ভোল্টের সিগন্যাল ট্রান্সমিট করো, 5 কিলোমিটার পরে সেটার অ্যাম্পলিটিউড 0.5 ভোল্ট হয়ে যেতে পারে। ডিপেন্ড করবে তুমি যে চ্যানেলে দিয়ে পাঠাচ্ছ বা যে মিডিয়া দিয়ে পাঠাচ্ছ, সেটার অ্যাটেনিউয়েশন কোএফিসিয়েন্ট কেমন। আচ্ছা, তাহলে অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করা, মানে ধরো অ্যাম্পলিটিউডটা আবার বাড়িয়ে আগের লেভেলে নিয়ে আসা। আমরা ডিজিটাল কমিউনিকেশনে এই একটা টার্ম ইউজ করি, আরেকটা, সেটা হচ্ছে রিপিটারের নাম শুনেছ তো? তোমরা কি রিপিটারের নাম তো শুনেছো? রিপিটারের কাজ হচ্ছে সিগন্যাল রিসিভ করবে, সেটাকে আবার রিপিট করে ট্রান্সমিট করবে। রিপিট করবে মানে কি, যেরকম সিগন্যাল আসলে ধরো কোনো একটা ট্রান্সমিটার আছে, একটা সার্টেন ডিস্টেন্স পরে একটা রিপিটার থাকবে। এই রিপিটারের কাজ হবে, যে সিগন্যালটা ট্রান্সমিট করা হয়েছিল সেটার অ্যাটেনিউয়েশন হয়েছে, সেটার সাথে নয়েজ অ্যাড হয়েছে, হয়ে যে সিগন্যালটা পেলো সেটাকে সে রিসিভ করার পরে আবার আউটপুটে যেটা পাঠাবে, সেটা যে সিগন্যালটা অরিজিনালি ট্রান্সমিট করা হয়েছিল, সেই সিগন্যালটাকেই রিপিট করে ট্রান্সমিট করবে। এই ধরনের সিগন্যালকে বলি রিপিটার। এখন ডিজিটাল সিগন্যালের জন্য এই যে সিগন্যালটাকে মানে রিপ্রোডিউস করা, এটা পারফেক্টলি করা যায়। কিভাবে করা যায়, এটা একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখানো হলো। দেখানো যেহেতু আমি এখানে নাই, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা দেখাবো। আচ্ছা, রিলায়েবিলিটি। নো ড্রিফট ইন পারফরমেন্স উইথ টেম্পারেচার অর এজ। আমরা এই ডিএসপি প্রসেসর সাধারণত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি করি। সেগুলাতে এই যদি তোমার যে কম্পোনেন্ট ইউজ করো, সেগুলার বয়স বেড়ে গেলে বা টেম্পারেচার বাড়লে পারফরমেন্সের কোনো রকম চেঞ্জ হয় না। এটা একটা সুবিধা। যেমন তুমি অ্যানালগ ফিল্টার যদি ইউজ করো, আরসি এগুলা যদি ইউজ করো, এগুলা টেম্পারেচারের সাথে সাথে এগুলার পারফরমেন্স চেঞ্জ হয় না? জি স্যার। অল্প একটু হলেও হয়। তোমরা জানো একটা রেজিস্টরের রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়লে বাড়ে না কমে? বাড়ে স্যার। বাড়ে। তাহলে তুমি কোন একটা পার্টিকুলার একটা ফিল্টার ইউজ করলে, ধরো একটা আরসি ফিল্টার ডিজাইন করলে, টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে যেহেতু আর এর ভ্যালু বেড়ে যাবে, তাহলে তার পারফরমেন্স একটু ড্রিফট করবে। সো এটাও একটা ডিএসপির সুবিধা। ডিএসপির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না। আরেকটা যেটা বললাম, ডিএসপি সেমিকন্ডাক্টর টেকনোলজি ইউজ করে, সেই জন্য তুমি স্মল সাইজের ফিল্টার ডিজাইন করতে পারবে। বুঝতে পারছো? তুমি যদি রেজিস্টার ক্যাপাসিটর দিয়ে ফিল্টার ডিজাইন করতে চাও, সেটা সাইজ বড় হবে। তুমি ক্যাপাসিটর তো দেখছো নাকি ল্যাবে? তোমরা কি ক্যাপাসিটর দেখেছো? জি স্যার। দেখে যদি থাকো ভালো। তোমরা তো এখন তো অন্যরকম প্রসেস চলে আসছে। আমরা ছোটকালে আমরা যেটাকে আমরা বলি ট্রানজিস্টর, অন্যভাবে বলি আর কি, রেডিও শুনতাম। বুঝতে পারছো? রেডিওর ভিতরে ক্যাপাসিটর থাকতো, সেগুলো আমরা একটু ঘুরিয়ে টুরিয়ে ক্যাপাসিটর একটু চেঞ্জ করলে আরো সিগন্যাল পেতে সুবিধা হতো। এগুলো আমরা অনেক সময় ছোটকালে করতাম। তোমরা তো সেগুলো দেখো না। তো ক্যাপাসিটরের কিন্তু একটা সাইজ আছে, মানে একটা বেশ বড় সাইজ। এবং ক্যাপাসিটর যদি বাড়াতে চাও, তাহলে সাইজ আরো বেশি বেড়ে যায়। সুতরাং তুমি অ্যানালগ সিগন্যাল ডিজাইন করলে, সে মানে অ্যানালগ ফিল্টার যদি ডিজাইন করতে চাও, সেটার সাইজ হবে বড়। আর সেমিকন্ডাক্টর টেকনোলজি ইউজ করে আমরা এই ডিএসপি যেটা, সেগুলা ডিজাইন করতে পারি। সেগুলার সাইজ এক্সট্রিমলি স্মল, স্পিড অনেক হাই, পাওয়ারও কনজাম করে খুব কম। যেগুলো তোমরা
এই সুবিধা হিসেবে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালসের সুবিধা হিসেবে তোমরা অলরেডি জানো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ডিজিটাল সিস্টেম তুমি যদি ডিজাইন করো, এইটার সিস্টেম ডিজাইনটা অনেক ফ্লেক্সিবল। এর মানে হচ্ছে প্রথমে আমি একটু অ্যানালগ ফিল্টারের কথা বলি। তুমি যদি অ্যানালগ ফিল্টারের একটা পার্টিকুলার, ধরো একটা লো পাস ফিল্টার ডিজাইন করলে যে এই ফ্রিকোয়েন্সির পর্যন্ত সে পাস করবে, তারপর এগুলাকে সে ব্লক করে দিবে। যদি তুমি এখন আরেকটা লো পাস ফিল্টার ডিজাইন করতে যাও যেটার কাট অফ ফ্রিকোয়েন্সি আরেকটু বেশি হবে, তাহলে কি তুমি আগের যে কম্পোনেন্টগুলো ইউজ করছো আর বা সি, এই ভ্যালুগুলা বা ফিল্টার ডিজাইন করতে গেলে আর এল সি যেগুলো ইউজ করি, এগুলা কি সেম ভ্যালুর কম্পোনেন্ট ইউজ করলে চলবে? চেঞ্জ করতে হবে না? না স্যার। জি স্যার। না স্যার, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য এই কম্পোনেন্টগুলোর ভ্যালু ভিন্ন ভিন্ন হওয়া লাগবে। আচ্ছা, কিন্তু তুমি যদি ডিএসপি ডিজাইন করতে চাও, ডিএসপির সুবিধা হচ্ছে তুমি সেম হার্ডওয়্যার ইউজ করতে পারবা। একই হার্ডওয়্যার ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারবে। মানে ভিন্ন ভিন্ন বলতে বোঝাচ্ছি, ধরো তুমি কাট অফ ফ্রিকোয়েন্সি বাড়াতে চাও, কমাতে চাও, এই সব কিছু পারবে সেম হার্ডওয়্যার ইউজ করে। কারণ এই যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দ্বারা যে ডিজিটাল সিগন্যাল প্রসেসর তৈরি করা হয়, সেগুলাকে প্রোগ্রাম করা যায় এবং রিপ্রোগ্রাম করা যায়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? যেমন আমি একটা সিস্টেম ডিজাইন করলাম, এই আমার কথা কি শুনছো তোমরা? ধরো আমি একটা সিস্টেম ডিজাইন করলাম, সিস্টেম মানে হচ্ছে সিস্টেমের ইম্পালস রেসপন্স নাকি? সে তার ইম্পালস রেসপন্সে 5টা কোএফিসিয়েন্ট আছে, মানে 5টা স্যাম্পল আছে। তুমি কি বুঝতে পারছো? কোন একটা ডিসক্রিট টাইম সিস্টেমের ইম্পালস রেসপন্স, যেটাকে আমরা কনভেনশনালি এইচএন দ্বারা রিপ্রেজেন্ট করি, এইচএন এ মনে করো 5টা কম্পোনেন্ট আছে, ধরো 1 2 3 4 5, এই 5টা আছে। তাহলে তুমি কোনো একটা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করলে এই 5টা স্যাম্পল এই ইম্পালস রেসপন্সের সাথে কনভলিউশন হয়ে আউটপুট রেজাল্ট পাবে নাকি? তাই তো? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, সেটার জন্য তোমাদেরকে হার্ডওয়্যার স্ট্রাকচার আমরা সিগন্যাল সিস্টেমে দেখিয়েছিলাম, এখানে আবারও দেখাবো। সেখানে আমরা বলেছিলাম যে যতগুলা ইম্পালস রেসপন্সে যতগুলা কম্পোনেন্ট থাকে, ততগুলা ডিলে এলিমেন্ট থাকে, তার চাইতে না ততগুলা মাল্টিপ্লায়ার থাকে, তার চাইতে একটা কম ডিলে এলিমেন্ট লাগে, তাই তো? আর সামার লাগে, তাই না? তাই তোমাদের স্ট্রাকচার মনে আছে? হার্ডওয়্যার স্ট্রাকচার দেখে? হ্যাঁ স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে ধরো এই 5টা, তুমি যদি এই 5টা কম্পোনেন্ট দিয়ে তুমি কোনো একটা সিস্টেম ডিজাইন করতে চাও, সেটাকে আমরা পরবর্তীতে এগুলা বলবো, এগুলাকে বলে 5 ট্যাপ ফিল্টার বা 5 ট্যাপ সিস্টেম, টিএপি ট্যাপ। আচ্ছা, যাই হোক, এখন তুমি 5টায় যেরকম মাল্টিপ্লায়ার আছে, ডিলে এলিমেন্ট গুলার কাজ হচ্ছে ডিলে করবে, সামার গুলা সাম করবে, এগুলা তো আর চেঞ্জ করার কিছু নাই। মেইন চেঞ্জ গুলা কি হয়? মাল্টিপ্লায়ার যেগুলা, সেগুলা মাল্টিপ্লায়ার, ফার্স্ট মাল্টিপ্লায়ার আসলে তোমার ইম্পালস রেসপন্সের প্রথম যে স্যাম্পলটা, সেইটা দিয়ে সিগন্যালটাকে মাল্টিপ্লাই করে, এরকম না? এরকম তো? জি স্যার। ওকে, এবার ধরো আমার একটা সিস্টেম আছে যেখানে এরকম 5টা মাল্টিপ্লায়ার আছে, যেগুলা ভ্যালু ফিক্স করা আছে 1 2 3 4 5, প্রোগ্রাম করলাম এইরকম। এখন এই সেম হার্ডওয়্যারটাকে, সেম মাল্টিপ্লায়ার গুলাকে আমি রিপ্রোগ্রাম করতে পারবো। তার মানে 1 2 3 4 5 ছিল, এখন আমার যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে আমি অন্য ধরো 2 3 1 0 যা চাই রিপ্রোগ্রাম করা যায়। মানে সেম হার্ডওয়্যার বারবার ইউজ করা যায়, তার জন্য শুধু আমাকে রিপ্রোগ্রাম করা লাগবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কিছু কিছু কেসে আমরা যেরকম বললাম, আমার যে ইনফরমেশন সেটা অলরেডি ডিজিটাল ফর্মে থাকে, সেক্ষেত্রে তোমাকে তো অলরেডি ডিএসপি ইউজ করে সেই অপারেশনগুলো করা লাগবে। এইগুলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসরের কিছু অ্যাডভান্টেজেস। এই কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস না বলে আসলে আমি বলতে চাই লিমিটেশন। যেমন স্পিড অ্যান্ড কস্ট। যদি তুমি যদি স্পিড বাড়াতে চাও, তাহলে কস্ট বেড়ে যাবে। তুমি যখন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করবে, যদি তুমি স্পিড বাড়াতে চাও, কনভার্সন স্পিড মানে কি? প্রত্যেকটা বিটের জন্য টাইম কম, তাহলে তোমাকে যে হার্ডওয়্যার সিস্টেমটা ডিজাইন করবে সেটা কস্ট অনেক বেড়ে যাবে। আবার যদি তুমি
তোমাকে হয় অনেক কস্ট বাড়াতে হবে, অথবা তোমাকে এই যে মানে সাফিসিয়েন্ট রেজুলেশন তুমি পাবে না, এটা একটা লিমিটেশন। আচ্ছা, ডিজাইন প্রসেস বা ডিজাইন টাইম, তুমি ডিএসপি যদি ডিজাইন করতে চাও, তোমাকে সে যে ডিজাইনটা ডিজাইন করতে চাও সেটা নেসেসারি রিসোর্স লাগবে এবং প্রপার নলেজ লাগবে। নেসেসারি রিসোর্স বলতে বোঝাচ্ছি সিস্টেম ডিজাইন করতে গেলে যে সমস্ত কম্পোনেন্টের দরকার পড়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফাইনাইট ওয়ার্ড লেংথ প্রবলেম। ফাইনাইট ওয়ার্ড লেংথ প্রবলেম, এই শব্দটা সম্পর্কে তোমরা এর আগে কোথাও পরিচিত হয়েছো? এই কথা বলো। না স্যার। আচ্ছা, তাহলে আমি আবারও বলি, পিসিএম এ আবার ফিরে যাও। পালস ফাইনাইট ওয়ার্ড লেন্থ প্রবলেমস। আচ্ছা, এটা একটা প্রবলেম। আমি প্রবলেমটা একটু বলি, একটু শোনো। এই তুমি যখন স্যাম্পলিং করবে, তাই তো, স্যাম্পলিং করবে কতগুলা লেভেল নিবে? ধরো একটা স্যাম্পলকে তুমি যদি 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করো, লেভেল হবে কয়টা? 4টা। 4টা। যদি তুমি 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করো, 8টা নাকি? এই জি যে স্যার। প্রত্যেকটা স্যাম্পলকে যে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে, এই 3 বিট কে বলতে পারি একটা ওয়ার্ড বা 3 কে বলতে পারি ওয়ার্ড লেংথ। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই আমার কথা বুঝতে পারছো? আমি যদি 3 বিট দিয়ে প্রত্যেক স্যাম্পলকে রিপ্রেজেন্ট করি, তাহলে 3 বিট কে গ্রুপ করে বলতে পারি একটা ওয়ার্ড, এটাকে বলতে পারি ওয়ার্ড লেংথ। তাহলে ওয়ার্ড লেংথ হচ্ছে 3। আচ্ছা, যদি তুমি বিট বাড়াও, মানে ওয়ার্ড লেংথ বাড়াও, তাহলে কি তোমার অ্যাকুরেসি ভালো আসবে না? জি স্যার। অ্যাকুরেসি ভালো আসবে। এখন তুমি তাহলে বিট বাড়িয়ে বাড়িয়ে কতগুলা বিট নিবে? যত বেশি বিট ইউজ করবে ততগুলা আসবে, কি বলে, তত অ্যাকুরেসি ভালো আসবে, তাই তো? কিন্তু তোমাকে সেই সিগন্যালগুলো কিন্তু আবার প্রসেস করা লাগবে, প্রত্যেকটা স্যাম্পল আলাদা আলাদা ভাবে। প্রত্যেকটা স্যাম্পল মানে হচ্ছে ওয়ার্ড। আমরা যে সমস্ত কম্পিউটার ইউজ করি, সেই কম্পিউটারে আমরা 32 ওয়ার্ড ইউজ করি নাকি? 32 বিট কম্পিউটার ইউজ করি বা 64 বিট ইউজ করি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এর আগে যেরকম আমি তোমাকে বলেছিলাম, যদি প্রত্যেকটা স্যাম্পলকে বেশি বিট দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে প্রসেসিং টাইম অনেক বেশি লাগবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, তুমি ইচ্ছা করলেই 100 বিট দিয়ে প্রত্যেকটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তুমি কি বুঝতে পারছো? কারণ ওয়ার্ড লেংথ তোমাকে একটা ফাইনাইট রাখা লাগবে, মানে ইচ্ছা মতো তুমি বাড়াতে পারবে না। তুমি ইচ্ছা করলেই ওয়ার্ড লেংথ 1000 করতে পারবে না। 1000 যদি করো, লেভেল হবে 2 টু দ্য পাওয়ার 1000। তাহলে অ্যাকুরেসি অনেক ভালো হবে, কোয়ান্টাইজেশন এরর অনেক কম হবে, কিন্তু তোমার এক্সিস্টিং যে তোমার প্রসেসর আছে, সেই প্রসেসর সেটাকে সাপোর্ট করতে পারবে না। তুমি যে প্রসেসরটা ডিজাইন করবে সেটা একসাথে কত বিট প্রসেস করতে পারে, সেটা ফাইনাইট হতে হবে, বুঝতে পারছো? ইচ্ছা মতো বাড়ানো যাবে না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, এই যে এটাই বলছি, ইন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনস economic considerations often means that DSP algorithms are implemented using a limited number of bit. যদি তুমি লিমিটেড নাম্বার অফ বিট ইউজ করতে পারো, প্রসেসিং টাইম কম লাগবে। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বোঝো তো? তুমি ইনপুটে একটা সিগন্যাল অ্যাপ্লাই করে আউটপুটের জন্য তোমার যদি 10 মিনিট বসে থাকতে হয়, তাহলে 10 মিনিট পরে তুমি আউটপুট পাবে। আমরা চাই রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের আর্লিয়েস্ট টাইমে পেতে চাই। আচ্ছা, সেই জন্য তোমাকে লিমিটেড নাম্বার অফ বিট ইউজ করা লাগবে। ইচ্ছা করলে তুমি বিট মানে এই অ্যাকুরেসি বাড়ানোর জন্য বা এরর কমানোর জন্য ইচ্ছা মতো বিট ইউজ করতে পারবে না। ইন সাম সিস্টেমস, in an insufficient number of bit is used to represent variables, serious degradation in system performance may occur. যদি তুমি এখন আবার আরেকটা লিমিট আছে, তুমি আবার যদি তুমি ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ বিট ইউজ করো, তাহলে কিন্তু তোমার আবার তোমার সিস্টেমটা যে ইমপ্লিমেন্ট করবে, সেই তোমার আউটপুট তোমার অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল নাও হতে পারে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, তোমাকে রিজনেবল নাম্বার অফ বিট ইউজ করা লাগবে। রিজনেবল শব্দটার অর্থ হচ্ছে তোমাকে সবসময়ই কিছু না কিছু ওই যে কোয়ান্টাইজেশন এরর অ্যালাউ করতে হবে। তুমি যদি কোয়ান্টাইজেশন এরর একেবারে জিরো কাছাকাছি নিয়ে আসতে চাও, তাহলে লার্জ নাম্বার অফ বিট ইউজ করা লাগবে, যেটা মানে প্র্যাকটিক্যালি সেটা কস্টলি একটা সিস্টেম হবে। এই কস্ট বলতে শুধুমাত্র আমি হার্ডওয়্যারই বলি না, আমি কস্ট বলতে দুইটা জিনিসই, ডিজিটাল প্রসেসিং এ কস্ট বলতে দুইটা জিনিসই তোমাকে প্যারালালি জানতে হবে। একটা হচ্ছে
সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে আমার যে ডিজিটাল, আমার যে হার্ডওয়্যার লাগে সেগুলোর দাম কেমন, এটা হচ্ছে একটা কস্টের আইডিয়া। আরেকটা হচ্ছে কমপ্লেক্সিটি কস্ট, এটাকে টাইম কস্ট বলি। টাইম কস্ট, তোমার একটা অপারেশন কোনো একটা সিগন্যালের উপর প্রসেসিং করতে কত বেশি টাইম লাগে, বেশি টাইম লাগা মানে এটাও একটা কস্ট। বুঝতে পারছো? আমরা দুইভাবেই অ্যানালাইসিস করি। সুতরাং এই হচ্ছে তোমার বিষয়। আমরা বললাম ডিএসপির কিছু লিমিটেশন। আচ্ছা, অ্যাপ্লিকেশন এরিয়াস কিছু দেখাতে চাচ্ছি। তোমরা যেহেতু ফোর্থ ইয়ারে পড়ো, মাস্টার্সে গিয়ে তোমরা অনেক সময় ফোর্থ ইয়ারেও তোমাদের প্রজেক্ট করতে হয়, সরি থার্ড ইয়ারে পড়ো, ফোর্থ ইয়ারে প্রজেক্ট করতে হয়, মাস্টার্সে গিয়ে কিছু রিসার্চ করতে হয়। আমাদের কিছু অ্যাপ্লিকেশন এরিয়া যেরকম আমি বলেছি, স্পিচ অর অডিও সিগন্যাল এক্ষেত্রে ইউজ করা হয়, যেমন স্পিচ রিকগনিশন, স্পিচ সিনথেসিস, টেক্সট টু স্পিচ কনভার্সন, ডিজিটাল অডিও, এইসব বিষয়ে আমরা এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ইউজ করি। স্পিচ রিকগনিশন মানে কি? এই যে আমি যে কথা বলছি, আমার কথাটা তুমি বুঝতে পারছো এখন আমি কথা বলছি, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? এখন আমি পরের দিন যদি আমি আমার নাম না বলে আবারও কথা বলা শুরু করি, তাহলে তুমি, যেমন আজকেও তো আমি আমার নাম বলিনি, তোমরা বুঝতে পারছো আমি কথা বলছি, মানে তোমরা আমার স্পিচটাকে মানে রিকগনাইজ করতে পারছো নাকি? সেরকম তোমার আশপাশে যাদের স্পিচ তুমি শুনেছো তাদের অনেকের স্পিচ তুমি রিকগনাইজ করতে পারো। ফোনে যদি কেউ একজন হ্যালো বলে তাহলে তুমি বুঝে ফেলতে পারো যে এটা কে ফোন করেছে। সুতরাং আমরা ডিজিটালি এই স্পিচ রিকগনিশন করতে পারি, কারণ এই স্পিচ যেগুলো আছে সেগুলোর আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে দেখতে পারি। এক একজনের ফ্রিকোয়েন্সি এক এক রকম থাকে। আমি যে কথা বলি সেটার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, তোমার জন্য আলাদা, মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কাছাকাছি হলে কিছু যেগুলোকে কি কি বলে আমি এই মুহূর্তে সবকিছু বলতে পারছি না, সম্ভবত বিট ফ্রিকোয়েন্সি কি কি আছে এগুলা অ্যানালাইসিস করে আমরা স্পিচ রিকগনিশন করতে পারি। তোমরা জানো অনেক সময় ওই আমাদের যারা পলিটিক্যাল লিডার তাদের নানান রকম অডিও বের হয়, ভাইরাল হয়, পরে আবার অস্বীকার করে যেটা আমার না, কিন্তু সেটা কিন্তু ডিজিটাল অ্যানালাইসিস করে টেস্ট চেক করা সম্ভব যে আসলে তার কিনা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই বিষয়গুলোতে অ্যানালাইজ করতে পারি। ইমেজ প্রসেসিং এ ইউজ করতে পারি প্যাটার্ন রিকগনিশন, রোবোটিক ভিশন, ইমেজ এনহান্সমেন্ট, অ্যানিমেশন, স্যাটেলাইট, ওয়েদার ম্যাপ, এইসব পারপাসে ইউজ করা হয়। যেমন প্যাটার্ন রিকগনিশন মানে হচ্ছে সে তোমরা জানো আমাদের এয়ারপোর্টে, অনেক এয়ারপোর্টে এরকম ডাটাবেজ আছে যে প্যাটার্ন রিকগনিশন সিস্টেম আছে। তুমি এয়ারপোর্টেও থাকে, এমনিও আছে সিকিউরিটি এজেন্সির কাছে। তোমার যদি একটা ছবি পায়, সেই ছবির সেই ছবিটার সাথে তাদের ডাটাবেজে অনেকগুলো ছবি আছে, সেগুলো মিলিয়ে দেখতে পারে যে ডাটাবেজে যে ছবিগুলো আছে তার সাথে, মানে তোমাকে খুঁজে বের করতে পারে। যদি সাধারণত যারা ক্রাইম করে তাদের এই অ্যানালাইসিস করে প্যাটার্ন রিকগনিশন করে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, তারপরে রোবোটিক ভিশন, তোমরা জানো রোবট তো চোখে, রোবটের চোখ তো আমাদের মতো চোখ না, আমাদের এটারই ডিজিটাল ইমপ্লিমেন্টেশন। তারা সিগন্যাল, রোবোটিক ভিশন মানে চোখ দিয়ে সে কিছু সিগন্যালকে অ্যাকোয়ার করে, মানে কিছু সিগন্যালের ছবি নেয়, সেই ইমেজগুলোর প্রসেসিং করে সে ডিসিশন নিতে পারে যে আমরা কি করতে হবে, কোন দিকে যেতে হবে, বা এইসব বিষয়। ইমেজ এনহান্সমেন্ট, অনেক সময় তুমি ইমেজের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারো। যেমন তোমার এমন হতে পারে তোমার ক্লাস ফাইভে যখন পড়েছো তখন একটা ছবি তুলেছিলে পাসপোর্ট সাইজ, নিশ্চয়ই তোমাদের আছে ছবি, এরকম আছে না? আমি কয়েকদিন আগেই আমার ছবি টবি খুঁজে টুজে দেখলাম, আমি অনেক ছোটকালের ছবি টবি পেয়েছি, কিন্তু সেগুলার উপরে নানান রকম ময়লা টলা পড়ে সেগুলার মানে ঝাপসা হয়ে গেছে, নানান রকম সমস্যা হয়েছে। সেগুলাকে ইমেজ প্রসেসিং করে সেগুলাকে আবার মানে একদম অরিজিনাল ফর্মে নিতে পারবো না, কিন্তু পারফরমেন্স মানে ইমেজের কোয়ালিটি ইমপ্রুভ করা যায়। এইসব বিষয়ে আমরা ইমেজ প্রসেসিং ইউজ করি। ইনস্ট্রুমেন্টেশন এবং কন্ট্রোল সিস্টেমে ইউজ করি, যেমন এই স্পেকট্রাম অ্যানালাইসিস করি। ধরো তুমি এয়ারপোর্টে তোমার লাগেজে, এই তুমি কি আমার কথা শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে। শোনো, এগুলো আমি জেনারেল কথাবার্তা বলছি, একটা কোর্স পড়াচ্ছি, তার আগে তোমাকে কিছু বিষয় জানা উচিত যে আমরা এগুলা কোর্সটা কেন পড়ছি, কোথায় কোথায় ইউজ করতে পারবো। যেমন তুমি এয়ারপোর্টে লাগেজে করে যদি গোল্ড নিয়ে আসো, সে গোল্ড কিভাবে দেখে? স্ক্যান করে গোল্ডের জন্য তোমার ওই পিক আছে, সেই পিকটা দেখে বুঝে ফেলে যে তোমার লাগেজে ব্যাগ গোল্ড আছে। সেরকম অন্যান্য মেটেরিয়ালস অ্যানালাইসিস করা যায়। এই পজিশন এবং রেট কন্ট্রোল, তুমি কোনো ইন্ডাস্ট্রিতে তুমি রোবোটিক সিস্টেম ইউজ করতে পারো,
সেই ক্ষেত্রে তোমার সিগন্যাল প্রসেসিং করার দরকার পড়বে। রেট কন্ট্রোল মানে হচ্ছে কি রেটে কোনো একটা কাজ হবে সেটা কন্ট্রোল করা যায়। ধরো কোনো একটা মেডিকেল ইন্ডাস্ট্রিতে ট্যাবলেট বানায়, প্রতি মিনিটে কতগুলো ট্যাবলেট বের হবে, এইসব কন্ট্রোল করতে গিয়েও তোমার এই ইমেজ প্রসেসিং ইউজ করা হয়। এই নয়েজ রিডাকশনের জন্য ইমেজ প্রসেসিং ইউজ করা। একটু আগে বললাম ইমেজ থেকেও নয়েজ দূর করা যায়, স্পিচ সিগন্যাল থেকেও নয়েজ আলাদা করা যায়, এইসব অ্যানালাইসিস করা যায় ফ্রিকোয়েন্সি ডোমেইনে। টেলিকমিউনিকেশনে ইকো ক্যান্সেল করার জন্য ইউজ করা হয় অ্যাডাপটিভ ইকুয়ালাইজেশন। ইকুয়ালাইজেশন শব্দটা সম্পর্কে তোমার এই যে চ্যানেলের জন্য কিছু ডিস্টরশন হয় সেগুলার ইকুয়ালাইজ করা যায়। এই স্পেকট্রাম, ভিডিও কনফারেন্সিং এইসব কাজে ইউজ করা হয়। মিলিটারি অ্যাপ্লিকেশন, সিকিউর কমিউনিকেশন, তোমরা জানো ক্রিপ্টোগ্রাফি নাম শুনেছো কিনা? ক্রিপ্টোগ্রাফি কোনো একটা কমিউনিকেশনকে সিকিউর করার জন্য ইউজ করা হয়, যেটা বিশেষভাবে মিলিটারি অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। রাডার সিগন্যাল প্রসেসিং ইউজ করা হয়। রাডার সিগন্যাল, রাডার কিভাবে কাজ করে তোমরা জানো তো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সমিট করা হয়। যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টে সেটা থেকে আবার রিফ্লেক্ট করে ব্যাক করে, সেগুলাকে অ্যানালাইসিস করে দেখা হয় কোনো অবজেক্ট আছে কিনা, কত দূরে আছে, আমার দিকে আসতেছে না আমার থেকে দূরে সরে যাচ্ছে, এইসব পারপাস ইউজ করা হয়। এই রাডারের ইকুইভ্যালেন্ট আরেকটা আছে সোনার প্রসেসিং সিস্টেম। সাউন্ড ইউজ করে করা হয়, সাধারণত সমুদ্রে এটা ইউজ করা হয়। সাউন্ড ওয়েভ পাঠানো হয়, সেটা ব্যাক করে আসে, সেই ইনফরমেশনটাকে প্রসেসিং করে ডিসিশন নেওয়া যায় যে কত এই কোনো গভীরতা কত, অথবা কোনো মাছ টাছ আছে কিনা, এগুলো নানান বিষয়, বা ওই যে এগুলোকে কি বলে সাবমেরিন আছে কিনা, এইসব বিষয় নিয়ে তুমি অ্যানালাইসিস করতে পারো। তারপরে মিসাইল গাইডেন্স ইউজ করা হয়। বায়োমেডিক্যাল একটু আগে যেরকম বললাম ওই যে সেগুলা ইউজ করা হয়। স্ক্যানার, সিটি স্ক্যান করো তোমরা, এসব এক্স রে, স্টোরেজ, ইসিজি এইসব কাজে ইউজ করা হয়। এর বাইরেও কম্পিউটার অ্যাপ্লিকেশন যেমন ভয়েস মেল সিস্টেম, ইন্টারনেট, ফোন, ডিজিটাল ক্যামেরা, এইসবে এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ইউজ করা হয়। আমি আজকের ক্লাসে আসলে তোমাদেরকে একটু আইডিয়া দিতে চাইলাম যে আসলে আমরা এই কোর্সটা পড়বো, এই কোর্সটা থেকে কি জানবো, কিভাবে কি জানবো। আজকে এতটুকু পরে তোমাদের ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। নেক্সট ক্লাস থেকে আমরা আসলে এই এডিসি এবং ডিএসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এই টপিকের উপর পড়ালেখা করব। তোমাদের ক্লাসটা আপাতত আমার দিক থেকে আজকের মতো এখানেই শেষ। তোমাদের কি কোনো কোশ্চেন আছে?